হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি ডেইলি জিকে সিরিজের প্রথম ক্লাসটি। এই ডেইলি জিকে সিরিজের ক্লাসের অন্তর্গত রয়েছে বিভিন্ন পরীক্ষার পিওকিউ সহ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। এই ডেইলি জিকে সিরিজের ক্লাসটি প্রতিদিন ঠিক দুপুর 12টার সময় প্রোভাইড করা হবে। যদি আমাদের এই চ্যানেলটি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি শেয়ার করে দাও। চলো আর কথা না বলে আজকের দেখে নিই ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, দামোদর নদীর উৎপত্তি কোথায় হয়েছে? অপশান এ রাজমহল মালভূমি, অপশান বি হিমালয়, অপশান সি ছোটনাগপুর মালভূমি, অপশান ডি পূর্বঘাট। সঠিক উত্তরটি হলো ছোটনাগপুর মালভূমি। এবার নলেজ ফ্যাক্টরিতে এই ছোটনাগপুর মালভূমি সম্বন্ধে এবং দামোদর নদী সম্পর্কে দেখে নাও। দামোদর নদীটি ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ জেলার ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে উলুবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলি নদীতে পতিত হয়েছে। দামোদর নদ ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় একটি নদী। দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ। দামোদর নদের উপনদীগুলি হল কোনার নদ, উশ্রী, বোকারো নদী ইত্যাদি। এবার দেখে নাও আজকের জিকে সিরিজের দ্বিতীয় প্রশ্নটি। কপিলধারা জলপ্রপাতের অবস্থান কোন নদীর ওপর? অপশান এ নর্মদা নদীর ওপর, অপশান বি কৃষ্ণা নদীর ওপর, অপশান সি চম্বল নদীর ওপর, অপশান ডি সোন নদীর ওপর। সঠিক উত্তরটি হলো নর্মদা নদীর ওপর। এবার নলেজ ফ্যাক্টরিতে এখানে কপিলধারা জলপ্রপাতের কথা যেহেতু বলা হয়েছে, তাই আমরা নলেজ ফ্যাক্টরিতে কপিলধারা জলপ্রপাতের সম্বন্ধে দেখে নিই। কপিলধারা জলপ্রপাতটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের অমরকণ্টক জেলায় অবস্থিত। এই জলপ্রপাতটি ঋষি কপিল থেকে এর নাম হয়েছে, যিনি এই স্থানে বাস করেছিলেন এবং কঠোর ধর্মীয় তপস্যা করেছিলেন। প্রাচীন শাস্ত্র অনুসারে কপিল মুনি এই স্থানে ঐশ্বরিক আলো পেয়েছিলেন বলে কথিত আছে। তিনি কপিল আশ্রমে গণিতের ওপর একটি উন্নত গ্রন্থ সাংখ্য দর্শনও লিখেছিলেন। কপিলধারা মহিমান্বিত পাহাড়, ঘন বন এবং নিচু পাহাড়ের মাঝে অবস্থিত। এবার নলেজ ফ্যাক্টরিতে নর্মদা নদী সম্পর্কে স্ট্যাটিক জিকে দেখে নাও। নর্মদা নদী হলো ভারতের একটি পশ্চিম বাহিনী নদী। নর্মদা নদীর মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। নর্মদা নদীর উপনদীগুলি হল বঞ্জর, হিরণ, তাওয়া ইত্যাদি। প্রথম ভারতীয় শ্রম কমিশন কত সালে গঠিত হয়েছিল? সঠিক অপশানগুলি হলো 1965 সালে, 1976 সালে, 1966 সালে, 1975 সালে। সঠিক উত্তর হলো অপশান সি 1966 সালে। এবার নলেজ ফ্যাক্টরিতে জাতীয় শ্রম কমিশন সম্পর্কে বিভিন্ন তথ্য দেখে নাও। শ্রম জাতীয় কমিশন একটি ভারতীয় সংবিধিবদ্ধ সংস্থা। এই সংস্থার মূল উদ্দেশ্য কি? এই সংস্থার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন শ্রম আইনের পরিবর্তনের সুপারিশ করা, যা শ্রমিকদের স্বার্থ রক্ষা করে। প্রথম জাতীয় শ্রম কমিশন 1966 সালে 24শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ডক্টর গজেন্দ্র গাতকরের সভাপতিত্বে পরিচালিত হয়েছিল। এবার দেখে নাও আজকের ক্লাসের 4 নম্বর প্রশ্নটি। কোন ভিটামিন মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয়? অপশানগুলি হলো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ এবং ডি। সঠিক উত্তরটি হলো ভিটামিন সি। নলেজ ফ্যাক্টরিতে ভিটামিন সি এর সম্পর্কে দেখে নাও। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি টক জাতীয় ফলে পাওয়া যায়। ভিটামিন সি এর অভাবে কি হয়? ভিটামিন সি এর অভাবে স্কারবি, দাঁতের গোড়া ফুলে রক্ত পড়া অর্থাৎ পাইরিয়া রোগ হয়। এবার 5 নম্বর প্রশ্নটি দেখে নাও। একটি পালক, একটি কাঠের বল, একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পড়বে? অর্থাৎ শূন্য স্থানে এই তিনটি, অর্থাৎ একটি পালক, একটি কাঠের বল, একটি ইস্পাতকে ফেলে দিলে শূন্য স্থানে কোনটি দ্রুত পড়বে? অপশানগুলি হলো অপশান এ একটি কাঠের বল, অপশান বি একটি পালক, অপশান সি একটি ইস্পাতের বল, অপশান ডি উপরে সবগুলি সমদ্রুততায় পড়বে। সঠিক উত্তরটি হলো সবগুলি সমান দ্রুততায় পড়বে।
এবার দেখে নাও 6 নম্বর প্রশ্নটি। ভারতের রেপো হার ঘোষণা করেন কে? অপশান এ ভারত সরকারের অর্থ দপ্তর, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রিজার্ভ ব্যাংক, ভারতের রাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হলো ভারতের রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই। এবার আমরা আরবিআই সম্পর্কে নলেজ ফ্যাক্টরিতে দেখে নিই। ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতীয় একটি কেন্দ্রীয় ব্যাংক। 1934 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন বলে 1935 সালে 1 এপ্রিল এই ব্যাংকটি স্থাপিত হয়েছিল। ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক স্থাপিত হয়েছিল হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে। 1949 সালে আরবিআই জাতীয়করণ হয়েছিল। এই আরবিআইয়ের প্রধান কার্যালয় বর্তমানে কোথায় রয়েছে? মুম্বাইতে। রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? অসবর্ন স্মিথ। রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে রয়েছেন? শক্তিকান্ত দাস। এবার দেখে নাও আজকের 7 নম্বর প্রশ্নটি। নৌকাদ্দার কোন শ্রেণীর লিভার? অপশান এ দ্বিতীয়, অপশান বি তৃতীয়, অপশান সি প্রথম, অপশান ডি সবকটি। সঠিক উত্তরটি হলো অপশান এ দ্বিতীয় শ্রেণীর লিভার। নলেজ ফ্যাক্টরিতে দ্বিতীয় শ্রেণীর লিভারের সম্পর্কে জিকে দেখে নাও। দ্বিতীয় শ্রেণীর লিভার অর্থাৎ যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে ও অপর প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং আলম্ব ও বল প্রয়োগের বিন্দুর মাঝের কোনো স্থানে ভার ক্রিয়া করে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে। এই লিভারে প্রযুক্ত বল ও ভার পরস্পর বিপরীত অভিমুখে ক্রিয়া করে। এই লিভারের যান্ত্রিক সুবিধা কত হয়? এই লিভারের যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর বেশি হয়। দ্বিতীয় শ্রেণীর লিভারের কিছু উদাহরণ কি? এক চাকার হাতগাড়ি, ছিপি খোলার চাবি, নৌকার দ্বার, জাতি, ছিপি চাপার যন্ত্র ইত্যাদি হলো দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। এবার দেখে নাও আজকের ক্লাসে 8 নম্বর প্রশ্নটি। ভূমির সঙ্গে আনতভাবে ঢিল ছুড়লে ঢিলটি যে পথে পুনরায় ভূমি স্পর্শ করে তা হলো অপশান উপবৃত্তাকার, অপশান বি সরলরৈখিক, অপশান সি অধিবৃত্তাকার, অপশান ডি পরাবৃত্তাকার। সঠিক উত্তরটি হলো অপশান সি অধিবৃত্তাকার। এবার দেখে নাও 9 নম্বর প্রশ্নটি। ভূপৃষ্ঠের গঠনে সবচেয়ে বেশি পরিমাণে কোনটি থাকে? অপশান এ হাইড্রোজেন, অপশান বি অক্সিজেন, অপশান সি তামা, অপশান ডি সিলিকন। সঠিক উত্তরটি হলো অপশান বি অক্সিজেন। এবার দেখো পৃথিবীর ভূত্বকের মধ্যে অক্সিজেনের উপাদান সবচেয়ে বেশি, কত পার্সেন্ট আছে? 46.5%। সিলিকন দ্বিতীয় সবচেয়ে বেশি উপাদান 28% এবং অ্যালুমিনিয়াম তৃতীয় সবচেয়ে বেশি উপাদান রয়েছে। এবার দেখে নাও আজকে 10 নম্বর প্রশ্নটি। কোন উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়? অপশানগুলি হলো কোঙ্কণ উপকূল, অপশান বি হলো অন্ধ্র উপকূল, অপশান সি মালাবার উপকূল, অপশান ডি করমণ্ডল উপকূল। সঠিক উত্তরটি হলো করমণ্ডল উপকূল। নলেজ ফ্যাক্টরিতে কিছু তথ্য দেখে নাও। ভারতের তামিলনাড়ুতে বিশেষত এই রাজ্যের উপকূল অঞ্চলে অর্থাৎ করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। ভারতীয় উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলের নাম হলো করমণ্ডল উপকূল। এটি বঙ্গোপসাগরের সংলগ্ন। এর ওপর সমগ্র তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূল অংশ পড়ে। প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর প্রভাবে এই করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। এবার দেখে নাও আজকে 11 নম্বর প্রশ্নটি। প্লাজমা অবস্থা কি? অপশান এ একটি সাধারণ অবস্থা, অপশান বি অতি নিম্ন উষ্ণতার অবস্থা, অপশান সি আয়নিত অবস্থা, অপশান ডি অতি উচ্চ উষ্ণতায় আয়নিত অবস্থা। সঠিক উত্তরটি হলো অপশান ডি অতি উচ্চ উষ্ণতায় আয়নিত অবস্থা। নলেজ ফ্যাক্টরিতে পদার্থের অবস্থা সম্পর্কে জিকে দেখে নাও। পদার্থের অবস্থা হলো একটি স্বতন্ত্র রূপ যেখানে পদার্থের অস্তিত্ব থাকতে পারে। পদার্থের 4টি অবস্থা দৈনন্দিন জীবনে পর্যবেক্ষণযোগ্য অর্থাৎ পর্যবেক্ষণ করা যায়। সেই 4টি অবস্থা কি কি? কঠিন, তরল, গ্যাস এবং প্লাজমা। এছাড়া আরও একটি অবস্থার কথা বলা হয়ে থাকে, সেই অবস্থাটার নাম কি? বোস আইনস্টাইন কনডেনসেট। এবার দেখে নাও 12 নম্বর প্রশ্নটি। বিশ্বের বৃহত্তম ফুলটি হলো অর্থাৎ বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? অপশান এ পদ্ম,
অপশান বি র্যাফলেশিয়া, অপশান সি জায়ান্ট ক্যাকটা, অপশান ডি উপরে কোনটি নয়। সঠিক উত্তরটি হলো অপশান বি র্যাফলেশিয়া। এবার দেখে নাও আজকে 13 নম্বর প্রশ্নটি। অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুষ্ঠিত হয়? অপশান এ 1989 সালে, অপশান বি 1991 সালে, অপশান সি 1992 সালে, অপশান ডি 1990 সালে। সঠিক উত্তরটি হলো অপশান বি 1991 সালে। এবার দেখো 1991 সালে ভারতে অর্থনৈতিক উদারীকরণ ঘটে। এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? পিভি নরসিমহা রাও। আর ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? মনমোহন সিং। এবার দেখে নাও আজকের 14 নম্বর প্রশ্নটি। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দরিদ্র নামে পরিচিত? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি স্কন্দগুপ্ত, অপশান ডি কুমারগুপ্ত। সঠিক উত্তরটি হলো অপশান এ অর্থাৎ সমুদ্রগুপ্ত। এবার সমুদ্রগুপ্ত সম্পর্কে নলেজ ফ্যাক্টরিতে দেখে নাও। সমুদ্রগুপ্তের কথা হরিসেনের রচিত প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তিতে বর্ণিত রয়েছে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন। সমুদ্রগুপ্ত এই গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। তাকে মুদ্রায় বীণা বাদনরত অবস্থায় দেখা গেছে। এবার দেখে নাও আজকের 15 নম্বর প্রশ্নটি। বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? অপশান এ হরপ্পায়, অপশান বি মহেঞ্জোদারোতে, অপশান সি লোথালে, অপশান ডি কালীবঙ্গান। সঠিক উত্তরটি হলো অপশান বি মহেঞ্জোদারোতে। নলেজ ফ্যাক্টরিতে এবার মহেঞ্জোদারো সম্পর্কে দেখে নাও। মহেঞ্জোদারো ছিল প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর বসতিগুলির মধ্যে অন্যতম। এটি অধুনা অর্থাৎ বর্তমান পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। 1922 সালে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের আধিকারিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো পুনরাবিষ্কার করেন। এই মহেঞ্জোদারো কথার অর্থ কি? মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। মহেঞ্জোদারোতে একটি বৃহৎ স্নানাগার পাওয়া গেছে। এই স্নানাগারটি 1925 থেকে 1926 সালের মধ্যে আবিষ্কৃত হয়েছিল। এই স্নানাগারের দৈর্ঘ্য প্রস্থ কত? এই স্নানাগারের দৈর্ঘ্য এবং প্রস্থ হলো যথাক্রমে 11.88 মিটার ও 7.01 মিটার এবং এর সর্বোচ্চ গভীরতা কত? এর সর্বোচ্চ গভীরতা হলো 2.43 মিটার। এবার আমরা দেখে নিই আজকের 16 নম্বর প্রশ্নটি। কোন বর্ণের আলো প্রিজমের মধ্যে দিয়ে যাবার ফলে সবচেয়ে কম বাঁকে? অপশানগুলি হলো বেগুনি, অপশান বি হলো কমলা, অপশান সি হলো লাল, অপশান ডি হলো সবুজ। সঠিক উত্তরটি হলো অপশান সি লাল। এবার দেখো লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি তাই এর বিচ্যুতি কম, অর্থাৎ লাল আলো প্রিজমের মধ্যে দিয়ে গেলে কম বাঁকে। বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম তাই এর বিচ্যুতি বেশি, তাই বেগুনি আলো প্রিজমের মধ্যে দিয়ে গেলে বেশি বাঁকে। বিভিন্ন রঙের আলোর মধ্যে বেগুনি বর্ণের আলোর শক্তি সবচেয়ে বেশি এবং লাল বর্ণের আলোর শক্তি সবচেয়ে কম। এবার দেখো আজকের 17 নম্বর প্রশ্নটি। বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? অপশান এ লাল আলোর বিক্ষেপণ কম, অপশান বি লাল আলো কম বিচ্যুত হয়, অপশান সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না বলে, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান এ লাল আলোর বিক্ষেপণ কম বলে লাল আলোকে বিপদ সংকেত হিসাবে ব্যবহৃত হয়। এবার দেখো আজকের 18 নম্বর প্রশ্নটি। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশান এ দাদাভাই নৌরোজি, অপশান বি বদরুদ্দিন তৈয়বজি, অপশান সি ডব্লিউ.সি. ব্যানার্জি, অপশান ডি ফিরোজ শাহ মেহতা। সঠিক উত্তরটি হলো অপশান এ দাদাভাই নৌরোজি। এবার এই জাতীয় কংগ্রেসের সম্বন্ধে বিভিন্ন জিকে দেখে নাও। 1886 সালে
কলকাতার ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসে। দাদাভাই নৌরোজি এই অধিবেশনে সভাপতিত্ব করেন। এই অধিবেশনে কংগ্রেস সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত করে 1885 সালে অ্যালান অক্টোভিয়ান হিউম। 1885 সালে ভাইসরয় লর্ড ডাফরিনের সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে 72 জন প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। ভাইসরয় লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক অনুবীক্ষণিক সংস্থাও বলেছেন। এবার দেখো 19 নম্বর প্রশ্নটি, শেরশাহের প্রকৃত নাম কি ছিল, অর্থাৎ শেরশাহের আসল নাম কি? আজম খাঁ, শের খাঁ, ফরিদ খাঁ, ফরিদ শাহ। সঠিক উত্তরটি হলো অপশন সি, ফরিদ খাঁ। শেরশাহ 1539 সালে চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেছিল। শেরশাহ কর্নৌজ বা বিলগ্রামের যুদ্ধে 1540 সালে হুমায়ুনকে পরাজিত করেছিলেন। 1545 সালে 22 মে কালিঞ্জর দুর্গ অবরোধের সময় শেরশাহের মৃত্যু হয়েছিল। এবার দেখো আজকের 20 নম্বর প্রশ্নটি, দ্যুতি কোন ধরনের রাশি? অপশান এ স্কেলার রাশি, অপশান বি এককহীন রাশি, অপশান সি ভেক্টর রাশি, অপশান ডি কোনটি নয়। সঠিক উত্তরটি হলো অপশান এ স্কেলার রাশি। এবার নলেজ ফ্যাক্টরিতে স্কেলার রাশি সম্বন্ধে দেখে নাও। দ্যুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্যুতি বলে। একে ভি দ্বারা প্রকাশ করা হয়। দ্যুতি একটি স্কেলার রাশি, অর্থাৎ এর শুধু মান আছে কিন্তু দিক নেই। কয়েকটি স্কেলার রাশির উদাহরণ কি? দৈর্ঘ্য, ভর, দ্যুতি, কাজ, তড়িৎ বিভব ইত্যাদি। এবার দেখো 21 নম্বর প্রশ্নটি, নিম্নোক্ত কোনটি সঠিক নয়, অর্থাৎ কোন জোড়াটি ভুল আছে? অপশান এ ফিরোজ শাহ তুগলক, যিনি কি লিখেছেন? ফতেহি ফিরোজ শাহী। অপশান বি জায়েদ উদ্দিন বারুনি, কি লিখেছে? কিতাবুল রাহিলা। অপশান সি জায়েদ উদ্দিন বারুনি, কি লিখেছেন? তারিকি ফিরোজ শাহী। অপশান ডি মিনাজুল সিরাজ, কি লিখেছেন? তবাকাত ইনাসিরি। সঠিক উত্তরটি হলো অপশান বি জায়েদউদ্দিন বারুনি, অর্থাৎ জায়েদউদ্দিন বারুনি কিতাবুল রাহলা এই জোড়াটা হচ্ছে ভুল। এই কিতাবুল রাহলা বা কিতাবুল রাহেলা এটা কে লিখেছেন? ইবন বতুতা। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বের সময় এসেছিলেন মরক্কো দেশ থেকে। এবার দেখে নাও আজকের 22 নম্বর প্রশ্নটি, মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হয়? অপশান এ সংসদ দ্বারা নির্বাচিত হয়, অপশান বি হোম মিনিস্টার দ্বারা নিযুক্ত হয়, অপশান সি প্রধানমন্ত্রী দ্বারা নিযুক্ত হয়, অপশান ডি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়। সঠিক উত্তরটি হলো রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়। এবার দেখো নির্বাচন কমিশনের সময়কাল 6 বছর, অর্থাৎ 65 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ নির্বাচন কমিশনার 6 বছর থাকতে পারে এবং সর্বোচ্চ বয়স 65 বছর হতে হবে। নির্বাচন কমিশনের ক্ষমতা ভারতীয় সংবিধানে 324 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। বর্তমান ভারতের নির্বাচন কমিশনার কে রয়েছে? রাজীব কুমার। এবার দেখে নাও আজকের 23 নম্বর প্রশ্নটি, ব্লিচিং পাউডার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? অপশান এ ব্রোমিন, অপশান বি ক্লোরিন, অপশান সি আয়োডিন, অপশান ডি বোরন। সঠিক উত্তরটি হলো অপশান বি ক্লোরিন। নলেজ ফ্যাক্টরিতে ক্লোরিন সম্পর্কে দেখে নাও। ক্লোরিন একটি রাসায়নিক মৌল যার প্রতীক Cl এবং পারমাণবিক সংখ্যা কত ক্লোরিনের? 17। পর্যায় সারণীতে ক্লোরিনের অবস্থান হ্যালোজেন গ্রুপে, ফ্লোরিন ও ব্রোমিনের মাঝে। ক্লোরিন স্বাভাবিক তাপমাত্রায় হলুদ সবুজ বর্ণের গ্যাস রূপে থাকে। এটি একটি খুবই শক্তিশালী জারক পদার্থ। স্যার হামফ্রে ডেভি 1810 সালে ক্লোরিন গ্যাসের নামকরণ করেন। এবার দেখো আজকের 24 নম্বর প্রশ্নটি, কংগ্রেস 1907 সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কী নিয়ে গুরুতর মতপার্থক্য ঘটে? অপশান এ সত্যাগ্রহ,
অপশান বি স্বরাজ, অপশান সি শিক্ষা, অপশান ডি বয়কট। সঠিক উত্তরটি হলো অপশান বি স্বরাজ। নলেজ ফ্যাক্টরিতে এই অধিবেশন সম্পর্কে দেখে নাও। ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জনই নরমপন্থীদের মূল লক্ষ্য ছিল। অন্যদিকে চরমপন্থীদের মূল লক্ষ্য কী ছিল? স্বরাজ অর্থাৎ স্বাধীনতা অর্জন করা ছিল চরমপন্থীদের একমাত্র লক্ষ্য। নরমপন্থী স্বরাজ, স্বদেশী, বিদেশি পণ্য বয়কট এবং জাতীয় শিক্ষা সংক্রান্ত প্রস্তাবের বিরোধিতা করে এবং কলকাতা অধিবেশনে নির্ধারিত নীতি থেকে সরে আসার অনুরোধ জানায়, কিন্তু চরমপন্থীরা তা করতে প্রস্তুত ছিল না। এই অধিবেশনের সভাপতি কে ছিলেন? রাসবিহারী বসু। এই 1907 সালের সোয়াট অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী নামে দুটি ভাগে ভাগ হয়ে যায়। এবার দেখো আজকের ক্লাসের শেষ প্রশ্নটি। বরাকর কোন নদীর প্রধান শাখা নদী ছিল? অর্থাৎ বরাকর কোন নদীর প্রধান শাখা নদী? অপশান এ গঙ্গা, অপশান বি মহানদী, অপশান সি দামোদর, অপশান ডি অজয়। সঠিক উত্তরটি হলো অপশান সি দামোদর নদীর। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন এবং ক্লাসটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।